আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। এদিকে ইরাক এবং সিরিয়ায় হামলা যুক্তরাষ্ট্রের মারাত্মক ভুল, হুঁশিয়ারি ইরানের। ইয়েমেনে 5টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে যুক্তরাষ্ট্র। এবার ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব রাশিয়ার। ইসরায়েলি ভয়াবহ আগ্রাসনে গাজা বসবাসের অযোগ্য, জানালো জাতিসংঘ। এদিকে পাকিস্তানের নির্বাচন, ইমরান খানের পর এবার মাহমুদ কুরেশিও নির্বাচনে অযোগ্য ঘোষণা। মার্কিন প্যাট্রিয়ট ব্যবস্থা ব্যবহার করে রাশিয়ার বিমান ভূপাতিত করা হয়েছে, দাবি রাশিয়ার। এবং সর্বশেষ জানাবো, সিদ্ধান্তে অটল প্রেসিডেন্ট মৈত্র, মালদ্বীপ ছাড়তেই হচ্ছে ভারতীয় সেনাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইরাক সিরিয়ায় হামলা যুক্তরাষ্ট্রের ভুল, বলছে ইরান। ইরাক ও সিরিয়ায় হামলা করে কৌশলগত ভুল করেছে যুক্তরাষ্ট্র, এমন দাবি করেছে ইরান। দেশটির এই হামলার কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়বে বলে মনে করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর বিবিসির। শুক্রবার ইরাক ও সিরিয়ার 7টি এলাকার 85টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে বেসামরিক নাগরিক সহ অন্তত 18 জন নিহত হয় বলে জানিয়েছেন ইরাকি কর্মকর্তারা। এরপর শনিবার ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে নতুন আরেক দফায় যৌথ হামলা চালায় যুক্তরাজ্য। আবার রবিবারও তারা আবারও 5 দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে। ইয়েমেনে হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে ইরান বলেছে, মার্কিন প্রতিশোধমূলক হামলা এই অঞ্চলে ভয়াবহ পরিণতি ডেকে আনবে। গত সপ্তাহে সিরিয়ার সীমান্তবর্তী জর্ডানের মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার প্রতিশোধ নিতে ইরাক ও সিরিয়ায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওই হামলায় 3 মার্কিন সেনা নিহত, অন্তত 40 জন আহত হয়েছেন। হামলার জন্য ইরান সমর্থিত মিলিশিয়া জঙ্গি গোষ্ঠীকে দায়ী করে হোয়াইট হাউস। মার্কিন সামরিক বাহিনী একটি বিবৃতিতে বলেছে, ইরানের বিপ্লবী কর্পস আইআরজিসির কুদস ফোর্স এবং ইরাক ও সিরিয়ার সহযোগী মিলিশিয়াদের ওপর হামলা চালিয়েছে। তারা হামলায় দূরপাল্লার বোমারু বিমান সহ বেশ কয়েকটি বিমান অংশ নিয়েছিল। সিরিয়ার 4টি ও ইরাকের 3টি স্থানে 85টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে, তবে ইরানের মাটিতে কোনো হামলা হয়নি বলে জানানো হয়েছে। ইয়েমেনে 5টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনী ইয়েমেনে আবারও বিমান হামলা চালিয়েছে। তারা দেশটিতে 5টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, মার্কিন সামরিক বাহিনী এই কথা জানিয়েছে। এদিকে এর একদিন আগে ইয়েমেনে ইরান সমর্থিত হাউসিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য একাধিক বিমান হামলা চালিয়েছে। লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে হাউসিদের হামলার বিরুদ্ধে দেশ দুটি দ্বিতীয় পর্যায়ে এই যৌথ হামলা চালায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন কেন্দ্রীয় কমান্ড বলেছে, মার্কিন বাহিনী নিজস্ব প্রতিরক্ষার জন্য হাউসিদের বিরুদ্ধে এই হামলা চালিয়েছে। প্রথমে ক্রুজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে স্থল হামলা এবং পরে জাহাজ প্রতিরক্ষায় আরও 4টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মার্কিন বাহিনী ইয়েমেনের হাউসে নিয়ন্ত্রিত এলাকায় ক্ষেপণাস্ত্র শনাক্ত। এসব ক্ষেপণাস্ত্র মার্কিন নৌজাহাজ এবং ওই এলাকায় বিভিন্ন বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি মনে করায় পাল্টা ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করে। উল্লেখ্য, গাজায় ইসরায়েলে অব্যাহত নৃশংস অভিযানের কারণে হাউসিরা লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েলি সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হাউসিদের অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে। ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব রাশিয়ার। ইসরায়েলি রাষ্ট্রদূত সিমোনা হেলপারির এক সাক্ষাৎকারে অগ্রহণযোগ্য মন্তব্য করেছেন বলে অভিযোগ তুলেছে রাশিয়া। এই মন্তব্যের জন্য মস্কোতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর অনুসারে রুশ দৈনিক কমার্সান্তকে দেওয়া সাক্ষাৎকারে হেলপারিন রাশিয়ার পররাষ্ট্রনীতি অবস্থানকে ভুলভাবে উপস্থাপন করেছেন। মন্ত্রণালয় তার মন্তব্যকে গত ডিসেম্বরে শুরু হওয়া তার কূটনৈতিক পদের অত্যন্ত ব্যর্থ শুরু বলে বর্ণনা করেছেন। সাক্ষাৎকারে হালপারিন হলোকস্টের গুরুত্বকে খাটো করে দেখার জন্য রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সমালোচনা করেছেন এবং বলেছেন, রাশিয়া ফিলিস্তিনি ইসলামপন্থী গোষ্ঠী হামাসের সাথে খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করছে। ইসরায়েলি ভয়াবহ আগ্রাসনে গাজা বসবাসের অযোগ্য, বলছে জাতিসংঘ। ইহুদিবাদী ইসরায়েলের চলমান ভয়াবহ আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বলে ঘোষণা করেছে জাতিসংঘ। বিশ্ব সংস্থাটি বলেছে, ধ্বংসযজ্ঞের মাত্রা এতটা বেশি যে উপত্যকা আবার বসবাসযোগ্য করতে হাজার হাজার কোটি ডলার অর্থ এবং কয়েক দশক সময় লাগবে। জাতিসংঘের কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্থা বা আংটেড একটি প্রতিবেদন প্রকাশ করে এই তথ্য জানিয়েছে। প্রায় 4 মাস আগে অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরায়েলি গণহত্যা অভিযানের সামাজিক ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি পর্যালোচনা শেষে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে আংটাড। প্রতিবেদনে বলা হয়েছে,
ইসরায়েলি আগ্রাসনে গাজার শতকরা 85% অধিবাসী তাদের সহায় সম্বল হারিয়েছে এবং উপত্যকার অর্থনৈতিক কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। ফলে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এই উপত্যকার দারিদ্র্য ও বেকারত্ব পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। আংটারের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় কর্মক্ষম মানুষের মধ্যে বেকারত্বের হার ৭৯.৩% পৌঁছেছে এবং জানুয়ারি মাঝামাঝি পর্যন্ত উপত্যকার ৩৭,৩39টি ভবন আংশিক এবং পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনটিতে বলা হয়েছে, গাজা উপত্যকার মোট জনসংখ্যার প্রায় অর্ধেক শিশু, তাদের মাথা গোঁজার ঠাঁই নেই বললেই চলে, মানুষের কোনো আয়ের উৎস নেই এবং তাদের খাবার, পানি, পয় নিষ্কাশন, স্বাস্থ্য, শিক্ষার সুযোগ পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস হয়েছে। আংটারের প্রতিবেদনে উপসংহারে বলা হয়েছে, গাজা উপত্যকার আর্থ-সামাজিক অবস্থাকে যুদ্ধ পরবর্তী অবস্থায় ফিরিয়ে নিতে কয়েক দশক সময় লাগবে এবং তা নির্ভর করছে পুরোপুরি বিদেশি সাহায্যের উপরে। পাকিস্তানি নির্বাচন, ইমরান খানের পর এবার মাহমুদ কুরেশিও নির্বাচনে অযোগ্য। পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশিকে 5 বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন ইসিপি। পাকিস্তান সাধারণ নির্বাচন বৃহস্পতিবার 8 ফেব্রুয়ারি, এর ঠিক 3 দিন আগে 67 বছর বয়সী রাজনৈতিককে নির্বাচনে অযোগ্য বলে ঘোষণা করল ইসিপি। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, গত 13 জানুয়ারি রাষ্ট্রীয় তথ্য বা নথি ফাঁসের মামলায় তথা সাইফার মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান ও তার বর্তমান ভাইস চেয়ারম্যান মাহমুদ কুরেশিকে 10 বছর করে কারাদণ্ড হয়। এই সাজার কথা উল্লেখ করে গতকালকেই পাকিস্তানি সংবিধানের ধারা অনুযায়ী কুরেশিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করল ইসিপি। আরেক পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, 2024 সালের 30 জানুয়ারি বিশেষ আদালতের রায়ের উদ্ধৃতি দিয়ে ইসিপি বলেছে, সংবিধান ও আইন অনুসারে কোনো দোষী সাব্যস্ত ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না। ফলে শাহ মোহাম্মদ কুরেশি নির্বাচন আইনের 232 ধারায় অযোগ্য বিবেচিত হয়েছেন। এর আগে গত বছরের 5 আগস্ট রাষ্ট্রীয় উপহার বিধি সংক্রান্ত বিক্রি সংক্রান্ত দুর্নীতির মামলায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের 3 বছরের কারাদণ্ড হয়। এরপর তাকে নির্বাচনে 5 বছরের জন্য অযোগ্য ঘোষণা করেছিল ইসিপি। তবে রাষ্ট্রীয় দমনপীড়ন সত্ত্বে ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই নেতারা দলীয় প্রতীক ব্যাট ছাড়াই স্বতন্ত্রভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মার্কিন প্যাট্রিয়ট ব্যবস্থা ব্যবহার করে রুশ বিমান ভূপাতিত করা হয়েছে দাবি রাশিয়ার। রাশিয়া বলেছে, গত সপ্তাহে ইউক্রেন সীমান্তে রাশিয়ার যে সামরিক পরিবহন বিমানটি ভূপাতিত হয়েছে সেটিতে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট দিয়ে গুলি করা হয়েছিল বলে মস্কোর হাতে প্রমাণ এসেছে। গত 24 জানুয়ারি রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় বেলগরদ অঞ্চলে ইল-76 মডেলের বিমানটি বিধ্বস্ত হয়ে এর 74 আরোহীর সবাই নিহত হন। রাশিয়ার এই সংক্রান্ত তদন্তকারী দল একটি প্রতিবেদনে বলেছে, ঘটনাস্থল থেকে সংগৃহীত নমুনা পরীক্ষা করে দেখা গেছে বিমানটিতে মার্কিন প্যাট্রিয়ট ব্যবস্থা থেকে একটি MIM-104 এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক নির্বাচনী জনসভায় বলেছিলেন, এখন এটি নিশ্চিতভাবে প্রমাণিত যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্যাট্রিয়ট থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে বিমানটি ভূপাতিত করা হয়েছে। তিনি এ ব্যাপারে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানান। বেলগরদ অঞ্চলে বিমানটি বিধ্বস্ত 9 জন ক্রু সহ এবং রাশিয়ার হাতে আটক ইউক্রেনের 65 জন সৈন্য ছিল। এসব সৈন্যকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবন্দী বিনিময়ের অংশ হিসেবে কিয়েভের কাছে হস্তান্তর করতে নিয়ে যাওয়া হচ্ছিল। রাশিয়ার তদন্ত কমিটি বলছে যে ইউক্রেনের খার্কিভ অঞ্চলের লিপোভসি এলাকায় মোতায়েন ইউক্রেনের সেনারা আমেরিকার দেওয়া প্যাট্রিয়ট ব্যবস্থা থেকে ওই সামরিক পরিবহন বিমানটি লক্ষ্য করে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউক্রেন এখন পর্যন্ত এই অভিযানের সত্যতা স্বীকার বা অস্বীকার করেনি। তবে রাশিয়ার তদন্ত কমিটির দেওয়া বিস্তারিত তথ্য চ্যালেঞ্জ করে কিয়েভ বলেছে ব্যাপারে আন্তর্জাতিক তদন্ত হতে হবে। এবং সর্বশেষ জানাবো, সিদ্ধান্তে অটল মালদ্বীপ। এবার মালদ্বীপ ছাড়তেই হচ্ছে ভারতীয় সেনাদের মালদ্বীপ ছাড়তেই হচ্ছে। এই লক্ষ্যে চূড়ান্ত সময়সীমা জানিয়ে দিলেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জ। তিনি জানিয়েছেন, ভারতীয় সেনারা আগামী 10 মের মধ্যে দক্ষিণ এশিয়ার এই দ্বীপ ছেড়ে চলে যাবে। এ বিষয়ে দিল্লি ও মালে একমত হয়েছে বলে জানিয়েছেন তিনি। মালদ্বীপের স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, নিজের ভারত বিরোধী অবস্থানে অটল থেকে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জ আজ পার্লামেন্টে বলেছেন, মালদ্বীপ কোনো দেশকে আমাদের সার্বভৌমত্ব হস্তক্ষেপ বা ক্ষুণ্ণ করতে অনুমতি দিবে না।